প্রস্তুতিকে সমৃদ্ধ করতে পারবেন। আমার প্রথম প্রশ্নই ছিল ভাইবা বোর্ডে, আপনি কি ভয় পাচ্ছেন? ম্যাডামের বোর্ডে পড়েছিলাম, পিএইচসির একজন সদস্য যিনি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো তিনি আমাকে প্রথম প্রশ্নটা করেছিলেন, চেয়ারে বসে, চশমা পরতেন তিনি, একটু স্বাস্থ্যবান, নাম বলছি না, এইভাবে মাথা চশমার উপরের ফাঁক দিয়ে তিনি চোখ দিয়ে দেখছেন আর আমাকে এভাবেই কোশ্চেনটা করছেন, ভয় পাচ্ছেন? আসলে ভয় পাওয়ারই কথা। কীভাবে ফেস করেছিলাম আমি পুরো বিষয়টি আজকে আসলে শেয়ার করব। তার আগে আসলে আমাকে একটু শেয়ার করেন, আপনারা কি আমার লাইভ ক্লাসটা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। বলছি না ক্লিয়ার কিনা, যারা যুক্ত হয়েছেন ইতোমধ্যে প্লিজ একটু জানাবেন যে বোর্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। যারা যুক্ত হয়েছে এবং একই সাথে প্রতিদিনের মতো আজকের এই নিবেদন, যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন, ভাইবা প্রস্তুতি, কাগজপত্র সব কিছু নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছেন, তাদেরকে আমরা মানে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য একটু আমরা লাইভটা শেয়ার করি, যাতে সকলেই এই প্রস্তুতিটা নিতে পারেন, প্রস্তুতি নিজেদের শানিত করতে পারেন। আপনারা নিজে যুক্ত হবেন, অন্যকে যুক্ত করেন, পরিচিতদের মেনশন করেন, এবং আপনি প্রাইমারির পরীক্ষার্থী, ভাইবা প্রার্থী না হলেও যাতে ইন ফিউচারে এই ভাইবা অভিজ্ঞতাগুলো কাজে লাগে সেজন্য নিশ্চয়ই শুনবেন, আপনার উপকার হবে। তো আপনারা আপনাদের এই পেজগুলোতে, গ্রুপগুলোতে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন এবং শেয়ার করেন প্লিজ। আরেকটু পাশাপাশি জানাবেন আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমি ক্লিয়ার কিনা, সব ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। এনিওয়ে, আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের সামনে আপনাদের সহায়ক হবে এরকম দু চারটা কথা বলতে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি। এনিওয়ে, আপনারা শুনতে পাচ্ছেন, লাইভটা অলরেডি শেয়ার করেছেন আব্দুস সালাম সহ অনেকেই, একটু শেয়ার করবেন প্লিজ। সারওয়ারিতে, জি স্যার সব ঠিকঠাক, ওকে থ্যাংক ইউ। এসবি, জি স্যার ক্লিয়ার আছে। ইশরাত জাহান, ইতি ক্লিয়ার স্যার, বোর্ড ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ ইশরাত জাহান, অল ক্লিয়ার। তো যাই হোক, আমরা তাহলে মূল অভিজ্ঞতাটা আগে শেয়ার করি। আমি ঠিক প্রথম ভাইবা, এবং আমি যে কয়টা ভাইবা দিয়েছি, ভাইবাই কী ধরেছিল, কীভাবে ফেস করেছি, আপনার জাস্ট একটু বিচক্ষণতাতে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করবেন আমি কি বলছি, কীভাবে বলছি। ওকে, তো বলে নিই, আমি আসলে আমার জীবনের প্রথম চাকরির আবেদন ছিল 33তম বিসিএস, সেই আবেদনে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। প্রথম আমার জীবনের আবেদন যেমনটি ছিল, ঠিক এটি আমার জীবনের প্রথম ভাইবা ছিল না, আসলে ভাইবা ছিল ইসলামী ব্যাংকের প্রথম ভাইবা দিয়েছিলাম। আর প্রথম চাকরির আবেদন, অনার্স কোর্টে রেজাল্ট হয়নি, সার্কুলার হয়েছে, অনেকটা এপিআর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক এই সময় রেজাল্টটা অবশেষে পেয়েছি। যা হোক, এপিআর দিয়ে করতে হয়নি, তবে আমার প্রথম বিসিএস ছিল। আসলে আমি প্রতিকূল পরিবেশ থেকে উঠে এসেছি বলতে পারেন, জিরো থেকে না, মানে জিরো থেকে হিরো হইনি, কিন্তু জিরো থেকেই আসলে আমি একেবারেই প্রথম পেলি, প্রথম রিটেন, প্রথম ভাইবা ফেস করেছি, তারপরে সফল হয়েছি। কীভাবে সেটি বলি, আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিলাম, আমার সাবজেক্ট, আমি এই সাবজেক্ট ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আরবি, যে কারণে প্রতিকূল পরিবেশে আমাকে আসলে প্রতিকূল এই ভাইবা বোর্ডটা ফেস করতে হয়েছে। যখন প্রথম দিকে আমি আসলে বিসিএস প্রস্তুতি নিচ্ছিলাম, আমার একটা স্বপ্ন ছিল যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। সেই স্বপ্ন থেকে মানে অ্যাটাস্টেটের যোগ্যতা অর্জন করতে হবে, সেই জায়গা থেকে আমি বিসিএস প্রস্তুতিটা নিয়েছিলাম। তো সেখান থেকে আমার আসলে প্রথম ইয়া ছিল, শব্দ করো না, হ্যাঁ। তো আমার প্রথম ইয়া ছিল
বিশেষ এই ভাইবা বোর্ডের মানে অবস্থাটা আরেকটু বলি যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিলাম, প্রতিকূল পরিবেশ ছিল, মানে অনেকে আমাকে বলতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট আরবি ইসলাম শিক্ষা এগুলো দিয়ে আসলে অন্তত বিসিএস হবে না, যে সরকার আওয়ামী লীগ প্রতিকূল পরিবেশ তারা মনে করতো। তা আমি সেটা মনে করতাম না। আমি বিশ্বাস করতাম যে ভাইবা বোর্ডের যারা বিজ্ঞ সদস্য তারা নিশ্চয়ই উপযুক্ত যাচ করে আমাকে আসলে যদি আমার যোগ্যতা থাকে দিবেন, আর যদি তারা কোনো কারণে পার্সিয়ালিটি করে আমাকে না দেন তাহলে আমি দোষমুক্ত থাকবো, আমার ট্রাইটুকু আমি করে যাব। যাক, আমার প্রথম ভাইভাই ছিল যেদিন ভাইবা, আগের দিন আমি সব কিছু প্রস্তুত করে নিয়েছিলাম। আমি কি পোশাক পরবো, কীভাবে যাব, রুট আমার থেকে কত দূর পিএসসি এই মানে যেখানে ভাইবা বোর্ড বসবে পিএসসি রাঙ্গিনায়, সেখান থেকে আমার দূরত্ব কত, ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেন হল থেকে আমি রওনা দিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেনে ছিলাম। তো সব কিছু মিলে আমি যখন ভাইবা বোর্ডে গেলাম, আসলে আগের দিনে আমি ঠিক করেছিলাম ভাইবা বোর্ডের পিএসসি যারা সদস্য আছেন তাদের সবগুলো প্রোফাইল পড়ে ফেলেছিলাম, যে আসলে আমি চেয়েছিলাম যে এই বোর্ডে যেন আমার ভাইবা না পড়ে। তাহলে কিন্তু দুঃখজনকভাবে আসলে ভাইবা বোর্ডে যখন বলা হলো এত থেকে এত রোল অমুক এর বোর্ডে পড়ছেন, একটু খারাপ লাগছিল, ভয় পাচ্ছিলাম যে আসলে সত্যিকার প্রতিকূল পরিবেশে আমাকে এখন ভাইবাটা দিতে হবে। যাই হোক, আমার যখন ডাক আসলো, আমি প্রথমেই প্রথম আমার নাম ডাক হলো, এত রোল, এবার ভাইবার। তো যাই হোক, আমি গুটি গুটি পয়ে মূল যে দরজা ফটক সেখানে দাঁড়ালাম। দাঁড়িয়েই এখানে কিন্তু খেয়াল করবেন আমি কিভাবে যাচ্ছি, কিভাবে আসছি, কিভাবে কোশ্চেন অ্যান্সারিং করছি, প্রত্যেকের জন্য এখানে শিক্ষা রয়েছে। আমি প্রথমেই ভাইবা বোর্ডের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছি যে আসলে স্যারেরা খোলার সাথে দেখছি স্যারেরা একটু লেখালেখিতে ব্যস্ত আছে। তা আমি 2-4 সেকেন্ড একটু ওয়েট করলাম তাদের মনোনিবেশ করার জন্য। তা ওনার পেয়েছেন একজন, আর ওই বোর্ডের একজন সদস্য আমার দিকে তাকাতেই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসতে পারি? তখন তিনি সম্মতিসূচক জ্ঞাপন করলেন, আসেন। তখন আমি রওনা দিয়েছি। খেয়াল করেন, তাহলে প্রথমে আগে ভাইবা বোর্ডে আমি এর মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে এই একটু ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করার পাশাপাশি আপনারা কীভাবে ভাইবা ফেস করবেন সেটিও শেয়ার করছি। তার মানে আপনি সালাম দিয়ে কিন্তু হাঁটা শুরু করতে হবে, সালামের আগে হাঁটা যাবে না। যাই হোক, আমি আমার স্বাভাবিক ভঙ্গিতে আমি যাচ্ছি। যেতে যেতে আমি দেখলাম যে আসলে ভাইবা বোর্ডের বড় টেবিলে মাঝখানে একজন মধ্যমণি, তার অপোজিট চেয়ারটা খালি, এবং ডানে একজন, বামে একজন, একজন স্পেশালিস্ট, একজন সাইকোলজিস্ট, একজন পিএসসি সদস্য, তো 3 জন বসে আছেন। আমি এবার আমার চেয়ারটা যেটা আমার জন্য বরাদ্দ, যেটা ফাঁকা, আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়ালে এবার হচ্ছে আমাকে বসার কথা বলেনি। আমিও সহসাই যে বসবো বা স্মার্টলি বলবো দ্রুত যে আমাকে বসতে দেন, ওভার স্মার্ট শো করিনি, আমি দাঁড়িয়েছি স্বাভাবিক ভঙ্গিতে। তো আমার ওই ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখতেছেন। তখন আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আসলে স্বাভাবিক তো হওয়া যায় না, যেহেতু প্রথম ভাইবা ফেস করছি। তো আমি একটু আতঙ্কগ্রস্ত, আসলে ভয় পাচ্ছি। তো যাক, তারপরে উনি আমাকে দেখছেন, তখন আমি মনে মনে সাহস সঞ্চার করছি, আর এইভাবে বলছি, দেখেন আমি তো আসলে সুন্দরভাবে কোট টাইটুই পরে এসছি আর সুন্দরভাবে সেজে গুজে আসছি। তখন উনি দেখতেছেন, আমিও দেখার সুযোগ দিয়েছি। অনেকটা 7-8 সেকেন্ড পর্যন্ত চলে যাচ্ছে, আমাকে বসতে বলছে না। তো যাই হোক, আমি একটা সময় মনস্থির করছি যে বসার অনুমতি প্রার্থনা করি, তারপরে কিছু সময় দিই, 2-4 সেকেন্ড। তো যাক, এর মধ্যে আমাকে বসতে বলেছে, আমি বসেছি। এবার বসার পরে ভাইবা বোর্ডে বসার পরেই বড় যে সমস্যাটা থাকে সে, ওইদিকে যাও, ভাইবা বোর্ডে যে সমস্যাটা থাকে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে মানে বসার পরে হাত কোথায় রাখবো। আসলে হাতটা রাখতে গিয়ে আমরা আসলে কোথায় রাখবো গত দিনে বলেছিলাম। তো আমি আসলে যথারীতি যেটা শেখাই দিই বা আমি যেটা করতাম, এই যে হাতে খিলাল করে হাত হাঁটুর উপরে রেখে দেওয়া। আসলে স্বাভাবিক নিয়মটা হচ্ছে 2 হাঁটুর উপরে হাত রাখা, আর ফরেন কালচার হচ্ছে টেবিলের উপরে হাত রাখা।
তো আমি বাংলাদেশিতে আসি, এই জন্য বাংলাদেশে আমি হাঁটুর উপরে হাত রাখছি স্বাভাবিক ভঙ্গিতে, আঁটো হয়ে না, মোটামুটি স্বাভাবিক ভঙ্গিতে বসতে হবে, যেন আপনাকে রোবটের মতো না দেখায়। আবার আপনাকে যেন হচ্ছে যে খুবই ফুরফুরে মেজাজে আপনি এটা ভাইবা বোর্ডেই মনে করছেন না, যাতে বেয়াদবি প্রকাশ পায় এমনও যেন না। পায়ের উপরে পা রাখা যাবে না, হাত বারবার হচ্ছে যে বদভ্যাসগুলো, মুদ্রাদোষগুলো যেন সেটি না হয়, সেটি খেয়াল করার জন্য সেটি খেয়াল করতেই হবে। তা আমি ঠিক তাই করছি, হাত খেয়াল করে রাখছি যাতে বদভ্যাসগুলো না আসে, যেমন আঙ্গুল ফুটানো, নাক খোটা, হ্যাঁ, আবার হচ্ছে যে অনেক সময় বোতাম লাগাই খোলাই, অনেক সময় হচ্ছে যে এই এমনভাবে হাত নাড়ায় কথা বলে যেন আরও 2-4 জনকে লাগছে। তো যাক, আমি আমার ভঙ্গিতে বসলাম। বসার পরে ঠিক ওই প্রথম প্রশ্নটা আমাকে দিয়ে করলো। প্রথমে তো আসলে আমাকে বসলো যে বসতে বলেছে, আমি ধন্যবাদ জানিয়ে বসছি। বসার পরে এই ভঙ্গিতে বসার পরে আমাকে বলছে, আচ্ছা ঠিক বোর্ডের চেয়ারম্যান মহোদয় উনি একটু চেয়ারে হেলান দিয়ে মাথাটা নিচু করে এইভাবে চশমার ফাঁক দিয়ে আমাকে তাকিয়ে বলছেন, ভয় পাচ্ছেন? প্রথম প্রশ্ন, দেখেন নামও বলেনি আমাকে। প্রথম প্রশ্ন ছিল, আপনি ভয় পাচ্ছেন? তো আমি আসলে স্বাভাবিক ভঙ্গিতে ভয়ে পাচ্ছিলাম। আর আমি তো আমার অপ্রত্যাশিতভাবেই আমি যেখানে আসলে এত নামাজ কালাম পড়ে দোয়া দরুদ করেছি যে এই কয়েকটা বোর্ডে যেন না পড়ে, আসলে সেখানে পড়েছে। এনিওয়ে, তো সেখানে প্রথম প্রশ্নটা মুখোমুখি হয়েই আমি আসলে বললাম, ভয় পাচ্ছেন? যখন বলছি না স্যার। আসলে আমি বুঝতে পারছি যে আসলে আমি যে বলছি স্বাভাবিক একটু মুচকি হেসে বলার চেষ্টা করছি, আসলে একটা হয়তো অদ্ভুত সিনারি হয়ে দাঁড়িয়েছে। একদিকে আতঙ্ক, একদিকে আমার হাসার চেষ্টা, আর একদিকে হচ্ছে তার প্রশ্ন। সব মিলে যা হোক আমি বলার চেষ্টা করলাম যে না স্যার, ভয় পাচ্ছি না। এবার উনি একটু আমাকে ভেঙচি কাটিয়ে আমার বিসিএসের ফার্স্ট চয়েস আসলে ওটা দেখার চেষ্টা করে বললো যে আচ্ছা, আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন বিসিএস ম্যাজিস্ট্রেট, প্রশাসন ক্যাডার, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এই আরবি টারবি পড়ছেন, আপনাকে কেন আমরা বিসিএস প্রশাসন ক্যাডার বানাবো? আবার বলছে, আচ্ছা আপনার কি অনার্স শেষ হয়েছে? জি, অনার্স শেষ হয়েছে। আপনার কি মাস্টার শেষ হয়েছে? না স্যার। তো হচ্ছে ছোটো মানুষ, অনার্স শেষ হয়েছে মাত্র, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমরা কেন আপনাকে অ্যাডমিন ক্যাডার বানাবো? তখন আমি আসলে এই কোশ্চেনটাকে আমি পজিটিভ করে নিয়েছি, বুঝছেন? আমাকে প্রশ্নটা করেছে আসলে প্রশ্নের জন্য প্রশ্ন করেনি, আমাকে আসলে কটাক্ষ করার জন্য বলছে। এই কটাক্ষের অবস্থায় আমার কি ভঙ্গিটা বা অবস্থানটা সেটাও তারা দেখতে চাচ্ছে। যাই হোক, আমি এটা পজিটিভ করে নিলাম। মানে উনি প্রশ্ন করছেন যে আমরা কেন আপনাকে ম্যাজিস্ট্রেট বানাবো, আপনি আরবি সাহিত্য পড়ছেন বা ইসলাম শিক্ষা পড়ছেন, মাদ্রাসা পড়ছেন। তখন আমি বললাম, খুব চমৎকারভাবে আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। বললাম, এটি আমি বললাম যে স্যার হয়তো আমাকে জানতে চাচ্ছে কেন আমরা আপনাকে ম্যাজিস্ট্রেট বানাবো, এই কোশ্চেনটি আমি কেড়ে নিয়ে বললাম, স্যার বলা হয়ে থাকে ফিলোসফি অ্যান্ড লিটারেচার ইজ দ্য মাদার অফ অল নলেজ। বাংলা ইংরেজির মতো আরবি একটি সাহিত্য যার মূল আলোচ্য বিষয় মানুষ ও প্রকৃতি, যেখানে মানুষ ও প্রকৃতি অভিজ্ঞতা, আমার সাহিত্যের অভিজ্ঞতা থেকে কোথাও পোস্টিং হলে প্রত্যন্ত অঞ্চলে প্রশাসন ক্যাডারে প্রথমে প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে পোস্টিং হবে, সেখানে মানুষের মাঝে থেকে কাজ করতে হবে। আর সেই এক্সপিরিয়েন্স, এই মানুষের, আমার সাহিত্যের যে সাহিত্য আলোকে মানুষের এই প্রকৃতি এবং মানুষ নিয়ে যে আলোচনা, সেখান থেকে আমি এক্সপিরিয়েন্স যে এটি আমার কাজে লাগাতে পারবো। এছাড়া আমি আমার ম্যাজিস্ট্রেট হওয়ার পরে কয়েক মাস ট্রেনিং হবে শুরুতে, সেই ট্রেনিং আমার মেধা যোগ্যতা কাজে লাগে আমি আমার সর্বোচ্চ সার্ভিস দিতে পারবো। অর্থাৎ তারা ভেঙচি কাটালেও আমি কোশ্চেনটাকে পজিটিভ করে নিয়ে অ্যান্সার দিয়েছি। কিছু বলতে পেরেছি বিধায় তিনি এবার উঠে বসলেন, বসে এবার প্রশ্ন করলেন, বলেন তাহলে পিএসসি সম্পর্কে। দেখেন, আপনার নেগেটিভ কোশ্চেন আপনাকে পজিটিভ করে উপস্থাপন করার চেষ্টাটা থাকতে হবে। এবার আমি খোলামেলা বলার সুযোগ পেলাম, পেয়েছি কবে শুরু হয়, বিসিএসে কবে নিয়োগ দেওয়া হয়, এরপরে আস্তে আস্তে আমাকে বেশ কিছু কোশ্চেন করলেন। তা কোশ্চেন করার আসলে যাই হোক আমাকে আমি বললো যে আচ্ছা বলেন তো এই বিসিএসে এরকম বিসিএসের মতো সিভিল সার্ভিস নিয়োগ যায় আর কোন কোন দেশে আছে? আমি বললাম স্যার পাশের দেশ ভারতে আছে, পাকিস্তানে আছে, মিশরে আছে। এটি শুনি এবার পাকিস্তান সম্পর্কে কোশ্চেন হলো, তেহরিক ইনসাফ, ইমরান খান। এরপর ভারত থেকে কোশ্চেন হলো, মিশরে চলে গেল, মিশরের মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছিলাম, কিন্তু ওনারা মিশরে আমাকে নিয়ে চলে গেল। মোহাম্মদ মুরসি সাম্প্রতিক ঘটনার উপরে নিয়ে কোশ্চেন করছে আমাকে। আসলে আপনারা কি আমার এই লাইভ শুনতে পাচ্ছেন কিনা, নাকি আমি বকবক করে যাচ্ছি? একটু আমার বোঝাও দরকার আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন?
আরেকবার ইনশিওর করবেন প্লিজ। আর পাশাপাশি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে আপনাদের জানবার থাকে তাহলে আমাকে একটু ইনবক্সে অথবা কমেন্ট করে জানালে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এখন বোর্ড ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, না আমি শুধুই বকবক করছি আপনারা শুনছেন না, কোনটা? আচ্ছা, শুনছি স্যার, জি ধন্যবাদ। আর আপনারা একটু কাইন্ডলি শেয়ার করবেন প্লিজ। লাইভটা যত বেশি শেয়ার করবেন তত মানুষদের উপকার হবে, একই সাথে আমার উপকার হবে। আপনাদের সেবায়, আপনাদের সহায়তায় ভাইবা প্রস্তুতি শানিত করতে আমি আপনাদের পাশে আছি। আপনারাও আশা করি আমার পাশে থাকবেন, একটু শেয়ার করবেন নিশ্চয়ই। আচ্ছা, এখন জি যেটা বলছিলাম, তো ভাইবা বোর্ডে খেয়াল করেন তাহলে আমাকে প্রথম এই কঠিন কোশ্চেনটা করলেও আমি এটাকে পজিটিভ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এবার আমাকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছে, যেমন ধরেন ভাইবা বোর্ডের এক পর্যায়ে আমাকে বলছে, আচ্ছা আপনি কি জাতিসংঘের মহাসচিব আমাদের একটা করেছে দুই নেত্রীর সাথে, সেটা কি? আসলে তৎকালীন তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে গণ্ডগোল চলছিল দেশে। তো তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে যে দ্বন্দ্বটা চলছিল, এই দ্বন্দ্বের আসলে মহাসচিব, জাতিসংঘের মহাসচিব দুই নেত্রীর সাথে, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে কথা বলেছেন আধা ঘন্টা করে। তা আমি বললাম যে স্যার অতি সাম্প্রতিক সময় আমাদের দুই নেত্রীর সাথে ফোন আলাপ করেছেন। তা উনি বলছেন যে আসলে কী বিষয়ে আলোচনা করেছেন। দেখছি, খেয়াল করেন, আমি এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিতে চাচ্ছি যে আপনি চাইলেই ভাইবা বোর্ডকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারেন। মানে আসলে ভাইবা বোর্ডে যে কোশ্চেনটা হয়, এটা তারা যে মুখস্থ করে আসে তা না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা টেনে আনতে পারে, কিন্তু আপনি যা প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই প্রশ্ন থেকেই আপনাকে উত্তরটা মানে ওই প্রশ্ন থেকেই আসলে উত্তরটা থেকে যে শব্দগুলো ব্যবহার করছেন, এই শব্দগুলো ব্যবহারে ওই শব্দাংশ থেকে শব্দ থেকে পরের কোশ্চেনটা হবে। সুতরাং আপনার এই পরবর্তী কোশ্চেনটা পাবেন কোনটা, সেটা আপনার কথা বলার উপর ডিপেন্ড করছে। তো আমাকে যখন বললো যে বলেন জাতিসংঘের এই মহাসচিব সাম্প্রতিক যে এই আলাপ করেছেন, কী বিষয় নিয়ে আলাপ করেছেন, তো বললাম যে স্যার আসলে দেখছি এটা বলে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কিন্তু দ্বন্দ্বটা নিয়ে আলোচনা করেছেন। তো আমি তত্ত্বাবধায়ক শব্দটা ব্যবহার করব না, কারণ এটা জটিল এবং ঝামেলা হয়ে যাবে। আমি আবার একটু মানে যে শব্দটা হচ্ছে আপনার কম প্রাসঙ্গিক হলে আপনি জানেন, ওইটা বলতে হবে আপনাকে, কারণ আপনার শব্দ থেকে প্রশ্ন হবে। এবার আমি টেকনিক্যালি সমর্থক শব্দ ব্যবহার করে হলে অন্যটা ব্যবহার করার চেষ্টা করছি। তা বললো যে আসলে কী নিয়ে আলাপ করেছেন, তত্ত্বাবধায়ক আমি এড়িয়ে যেতে চাচ্ছি। আমি বলছি যে আসলে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, সেই অস্থিতিশীলতা অপনোদনের জন্য কথা বলছেন। এবার আসলে আমি তত্ত্বাবধায়ক শব্দ ব্যবহার করি নাই, কিন্তু ভাইবা বোর্ড যদি নাসরবান্দা হয় আবার আপনাকে যেটা জানতে চাইবে সেখানে নিয়ে যাবে। আমাকে এবার প্রশ্ন করছে, আচ্ছা আপনি বলছেন যে এই বাংলাদেশের যে অস্থিতিশীলতা চলছে, এই অস্থিতিশীলতা অপনোদনের কথা বলছেন, সেই অস্থিতিশীলতা সেটা কি, কিসের জন্য? নিরুপায় হয়ে গেছে, এবার প্রশ্নটার উত্তর না দিয়ে পারছি না, তত্ত্বাবধায়ক শব্দটা না বলে পারছি না, তা আমি পারছি না। তখন আমি বললাম যে স্যার তত্ত্বাবধায়ক পুরোটাই বলি নেই, শব্দ উচ্চারণ করার সাথেই পাশের পরীক্ষক বলছেন আসলে তত্ত্বাবধায়ক নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী। এবার এটা কিন্তু সেন্সিটিভ একটা, এখানে টেকনিক্যালি অ্যান্সারটা দিতে হবে। তার মানে সেই সময় হচ্ছে আসলে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে দ্বন্দ্ব চলছে, সরকার হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায়, আবার হচ্ছে যে আওয়ামী লীগ চাচ্ছে না তত্ত্বাবধায়ক ইস্যু, নিয়োগপ্রাপ্ত যার বোর্ডে আমি, তিনি হচ্ছেন সরাসরি নিয়োগপ্রাপ্ত, সদ্য নিয়োগপ্রাপ্ত, সব মিলে আসলে আমাকে তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বলতে হবে, বলা উচিত। মানে এটা একটা আপনার রাজনীতির মতাদর্শ কী সেটা বড় কথা না, প্রশ্নটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আপনার লজিকটা। তো যাই হোক, আমি আসলে তাবেদারি বা চামসামির মতো করে না বলে আমি একটু লজিক্যালি বললাম যে স্যার, বলছে তত্ত্বাবধায়ক নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী। বললাম যে স্যার তত্ত্বাবধায়ক এই সরকার ব্যবস্থা গণতান্ত্রিক শাসন পদ্ধতির মাঝখানে একটা বিরতি,
অনির্বাচিত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক শাসন পদ্ধতির মাঝখানে একটা বিরতি, যা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে, ব্যাহত করে। তখন আরেকজন বলছে আসলে ব্যাহত করে নাকি ত্বরান্বিত করে? বললাম যে স্পষ্টভাবে বললাম যে স্যার ব্যাহত করে। তা বলছে যে এবার ম্যাডাম বলছেন, ভাইবা বোর্ডের চেয়ারম্যান বলছেন, আচ্ছা তাহলে তারা কেন চাচ্ছে? বললাম যে আসলে স্যার তারা চাচ্ছে কারণ তারা মনে করছে যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন যদি হয়, তত্ত্বাবধায়কের অধীনে না হয়ে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে তারা মনে করছে। আমি কিন্তু দুইবার তারা বলছি, যে আমি না, ওরা মনে করে। এবার হচ্ছে যে উনি সর্বশেষ কোশ্চেনটা করছে, আচ্ছা তাহলে আপনি বলছেন তত্ত্বাবধায়ক দরকার নেই, আপনি এখন পেছানো না, সোজা সাপটা বলেন, এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা মানব কি না? এটা লাস্ট কোশ্চেন ছিল। তো আমি বললাম যে স্যার 30 জুন 2015 সালে, আর বললাম যে স্যার প্রত্যেকটা দেশের নাগরিকের হচ্ছে সংবিধান মানা। 30 জুন 2015 সালে 2011 সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে আমাদের সংবিধানে আর তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই, সুতরাং আমরা এটা আর মানছি না। উনি সংবিধান পোস্টে বসে আছেন, উনি আসলে এর বাইরে যেতে পারছেন না। তো উনি এটা এবার শুনে আমাকে বলছেন, মেয়ে গো নাও, আপনি আসতে পারেন, খুশি হয়ে বলছেন। এখানে আরেকটু বলি, মাঝখানে এটা কিন্তু হচ্ছে টেকনিক্যালি অ্যান্সারগুলো দিতে হবে। দেখেন, একটি পার্শিয়ালিটি না করে আপনাকে লজিক্যালি বলতে হবে। যেমন ধরেন এই সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা করবে, জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলবে, সেখানে কিন্তু আপনাকে টেকনিক্যাল জায়গায় থাকতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটির মধ্যে হচ্ছে যেমন আপনি যখন অ্যান্সারিং করছেন, দেখেন আমি কিন্তু একবার টেকনিক্যালি একটা জায়গায় বলছি যে আসলে বলছে যে আচ্ছা বলেন তো, জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন যিনি মিশরের অধিবাসী। আসলে আমি যে কথাগুলো বলছি একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার সরাসরি ভাইবা অভিজ্ঞতা, ভাইবা থেকে বলছি। বিসিএস আমাকে কি ধরেছিল, এটা একটু 19-20 হতে পারে, কিন্তু হচ্ছে যে বিষয়টা এরকমই ছিল। তো যখন আমাকে বলছে আচ্ছা তত্ত্বাবধায়ক জাতিসংঘের একজন মহাসচিব মিশরের অধিবাসী ছিলেন, তার নাম কি? আমি এবার কোশ্চেনটা আসলে প্রস্তুত নই অ্যান্সার দেওয়ার জন্য, মাথায় আসছে না। তা আমি বললাম যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। তখন উনি পাশের জন বলছে, আটকাই দিচ্ছে, এই মুহূর্তে মনে পড়ছে না, তার মানে আপনি জানতেন এই মুহূর্তে মনে পড়ছে না, তাই তো? আমি আসলে এবার ভরকে গিয়েছি, থতমত খেয়ে গেছি। কারণ কি জানেন, ওই যে গত পরশুদিন বলেছিলাম যে আসলে ভাইবা বোর্ডের প্রশ্নগুলো আপনি না পারলেও সরি বলা যাবে না ওভাবে, বরং একটু টেকনিক্যালি বলতে হবে। আমাকে বললো যে ধরেন আপনাকে বললো যে বলেন তো বাংলাদেশে জাতীয় পতাকা এই কয়টি রং আছে? সরি স্যার। জাতীয় পতাকার অনুপাত কত? সরি স্যার। জাতীয় পতাকার ডিজাইনার কে? সরি স্যার। বারবার সরি বলছেন মানে আপনি কিছুই পারেন না। তাহলে আপনি একটু ঘুরেই বলছেন, স্যার এটা আমার জানা নাই, স্যার এটা আমার অজানা, দুঃখিত স্যার এটা আমি পারি না, স্যার এটা আমার জানা নেই। আমি সেই জায়গাতে বলছি যে যখন বলছে জাতিসংঘের মহাসচিব যিনি মিশরের অধিবাসী ছিলেন, তার নাম কি? আমি বললাম যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এবার আটকাই দিচ্ছে মাঝখানে, যে এই মুহূর্তে মনে পড়ছে না, আপনি জানতেন। তখন আমি হঠাৎ করে মনে হলো কি, ভেতরে ভেতরে আমি বলছি আসলে আমি জানি কিনা আমি নিজেও জানি না। কারণটা হচ্ছে যে আসলে আমি প্রশ্নটা এড়িয়ে যেতে চেয়েছিলাম। এবার সতর্ক হয়েছি, আটকাই দিয়েছে। তার মানে আপনি ভান করছেন যে আপনি জানেন, কিন্তু আসলে জানেন কি না এটা আপনাকে চেক করছেন, তার মানে মিথ্যার আশ্রয়। আসলে ভাইবা বোর্ডে দুটো জিনিস করা যাবে না, একটা মিথ্যার আশ্রয় আর একটা বেয়াদবি। মিথ্যার আশ্রয় আর বেয়াদবি এটা কি, এবং ভাইবা বোর্ডে কি করা যাবে না, কি বর্জনীয়, এটা মনে রাখবেন। এটা আগামীকালকে আমরা আলোচনা করব। আজকে ভাইবা অভিজ্ঞতা আর বিষয়ভিত্তিক কিছু জ্ঞান সম্পর্কে আপনাকে একটু জানাবো। তো যেটা বলছিলাম যে তখন আমি একটু সতর্ক হলাম যে ভাইবা বোর্ডে আসলে এখন আমাকে বলতে হবে যে আসলে মিশরের অধিবাসী, ওই যে বলছি যে আমি জানি এই মুহূর্তে মনে পড়ছে না, তার মানে জানার ভান করছি, জানি কিনা এবার চেক করছে। বলছে বলেন বর্তমান মহাসচিবের নাম কি? বললাম যে স্যার বান কি মুন। কোথাকার অধিবাসী? বললাম দক্ষিণ কোরিয়া। তার আগে কি ছিলেন? এই মুহূর্তে আসলে কি আমার একটা আমি মহাসচিবগুলোর নাম ধারাবাহিকভাবে মনে রেখেছিলাম এইভাবে, TH UK JBKB, ট্রিক ভ্যালি, হ্যামারসোল্ট, উথান, কুডওয়ালহিম, জেভিয়ার প্রেসদা কোয়েলার, বুটুস ঘালি, কফি আনান, বান কি মুন। আসলে আমি সবসময় সাধারণ জ্ঞান মুখস্থ করি না, আসলে সাধারণ জ্ঞান এটা আয়ত্ত করার বিষয়।
সাধারণ জ্ঞান আমি আয়ত্ত করতাম বিভিন্ন কৌশলে, বিভিন্ন টেকনিকে। আর হয়তো আপনারা জানেন আমার মোনাব্বের স্যারের রিসেন্ট জিকে উইথ বেসিক ভিউ নামে একটা সাধারণ জ্ঞান বইও লিখেছি, এটা রাইটার আমি, এবং আয়ত্ত করার কৌশল সমৃদ্ধ বইটা চমৎকারী বই। তো যারা সংগ্রহ করেছেন তারা জানেন। তো আমাকে যখন প্রশ্ন করলো যে এই জাতিসংঘের মহাসচিব বর্তমানকে, আমি কিন্তু এই বলার সাথে আমি হঠাৎ করে মনে হয়েছে যে আমি তো আয়ত্ত করেছিলাম মহাসচিবগুলোর নাম। মহাসমুদ্রে এক ফালি কাঠের ন্যায় আমার এই বাক্যটা ধরা দিল। আসলে এটি আমাকে হেল্প করেছে। যখন বলছে মনে বর্তমানকে বললাম বান কি মুন, তার আগে ছিলেন কফি আনান কোথাকার অধিবাসী, বললাম ঘানা, বললো তার আগে কি ছিলেন, বললাম বুটুস ঘালি। এবার আমি ওনাদেরকে থামিয়ে দিয়েছি যে ইনি বুটুস ঘালি, যিনি মিশরের অধিবাসী ছিলেন। এবার ভাই বাবট অনেকটা মানে উৎপল হয়ে গেছে। এই ছেলে তো ভালো জানে, সবই জানে, কিন্তু সব কিছু সবসময় মনে পড়বে তা কিন্তু নয়, এটা তারা ধরে নিয়েছে। এরপরে আমি যেটা পারছি না তারা আমাকে হেল্প করছে। কিন্তু ওই যে ম্যাডাম আমার মতাদর্শ জানার জন্য সর্বশেষ কোশ্চেনটা করেছিল তত্ত্বাবধায়কের ওই জায়গাটা নিয়ে। তো যাই হোক, সর্বশেষ আমি লজিক্যালি অ্যান্সারটা দিতে পেরেছিলাম বিধায় আমাকে ধন্যবাদ জানিয়ে পজিটিভলি বিদায় দিয়েছিলাম। এবার যখন বলল যে মেয়ে গুনাও, আমি সাথেই বললাম ধন্যবাদ স্যার বলে উঠছি। খেয়াল রাখবেন, আমি কিন্তু ধন্যবাদ দুই জায়গায় বলেছি। ভাইবা বোর্ডে ধন্যবাদ বলার দুটো জায়গা। একটা হচ্ছে আপনি যখন ঢুকছেন, আপনাকে ঢোকার পরেই আপনাকে বসার অনুমতি দিল, ধন্যবাদ। আর যখন বের হচ্ছেন, আপনাকে বের হতে বললো, প্রস্থান করতে বলছে, তখন ধন্যবাদ। আর মাঝখানে কোনো কিছুতেই আপনাকে ধন্যবাদ বলার সুযোগ নেই। এখানে বন্ধুর সাথে বসেন নাই, ধন্যবাদ। অনেকেই বলে যে স্যার মাঝখানে কোনো কিছু হলে ধন্যবাদ না না, ধন্যবাদ দেওয়া যাবে না, শুরু শেষ দুই জায়গায় ধন্যবাদ, মনে রাখুন। আচ্ছা, বের হওয়ার সময় সতর্কতা। এবার হচ্ছে যে আমি আমার জায়গা থেকে দাঁড়ানোর পরেই বলছে যে উনি আবার সার্টিফিকেট থেকে বলছেন, আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ মোনাব্বেরুল হাসান। এই শোনেন আপনার নামের অর্থটা বলেন। খেয়াল করেন, যে কোশ্চেনটা আমার শুরুতে হওয়ার কথা ছিল সেটি হয়নি, আমার শেষে কোশ্চেনটা করেছে। প্রত্যেকটা ভাইবার প্রথম কোশ্চেন, কমন কোশ্চেন হচ্ছে আপনার নাম কি। তাহলে নামটা মুখস্থ থাকবে, নাম মুখস্থ শুধু না, নামের অর্থ কি, বিখ্যাত ব্যক্তি, এগুলো এখন বলবো আসলে কি কি আমাদের জানা দরকার। তো আমাকে নামটার অর্থ বলতে বললো, আমি বললাম স্যার আলোকিতকারী। তো উনি এবার বলছে আলোকিতকারী মানে যে কারিয়ানা পড়ে এমন কিছু? বললাম না স্যার, যে আলোকিত করে। বাহ, চমৎকার নাম বলে আমাকে বিদায় দিচ্ছেন। এবার বলেন ঠিক আসেন। তখন আমি আবার ধন্যবাদ জানিয়ে, এখানে ধন্যবাদ দিতে বলতে হয়েছে যে দুইবার উনি আমাকে ইয়ে করছেন। তো আমি ডান পাশে সরে গিয়ে ডান পাশে এক কদম সরে, দুই কদম আস্তে আস্তে সরে আমি টার্ন নিয়েছি। সাথে পৃষ্ঠ প্রদর্শন নয়, আচ্ছা পৃষ্ঠ প্রদর্শন সাথে করা যাবে না, তার মানে মার্চ করে বিএনসিসির মতো বা প্যারেড মতো করা যাবে না। আস্তে করে বের হয়ে আমি ঠিক ধীরে সুস্থে বের হয়ে যাচ্ছে। বের হওয়ার সময় সেন্সিটিভ, আমি দরজাটা আস্তে লাগিয়ে বের হয়ে গেছে। যা হোক, এই ভাইবা অভিজ্ঞতা আপনার কেমন লাগলো একটু জানাবেন। আর আমার কথাগুলো শুনছেন কিনা আমি আরেকটু তাহলে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত আছেন প্লিজ সবাই, আমি এই ফ্রি ক্লাস কন্টিনিউ যতদিন না ভাইবা শুরু হচ্ছে আমি ক্লাস নিতে থাকবো, কিন্তু আপনারা আমাকে একটু হেল্প করবেন যে একটু লাইভটা শেয়ার করবেন, আপনার পরিচিতকে মেনশন করবেন, ইনভাইট করবেন। মোনাব্বের স্যারের পেজ আগামী দিনে প্রচুর ক্লাস হবে, ফ্রি ক্লাস, এখানে যুক্ত থাকবেন, অন্যদেরকে যুক্ত করবেন। আচ্ছা, ভাইবা অভিজ্ঞতা আপনার কেমন লাগলো আমার বলেন, একটু শেয়ার করবেন। বলে আমরা বেশি সময় নেব না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে জানাবো, কেউ চলে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে, আর সর্বোচ্চ 10 মিনিট। রুবেল মাহমুদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্নেহদান রুবেল, আচ্ছা। যারা পেজে যুক্ত আছেন একটু ভাইবা অভিজ্ঞতা কেমন লাগলো শেয়ার করবেন। নাসরিন আক্তার, খুব ভালো স্যার, ধন্যবাদ। ইসরাত জাহান, অনেক ভালো স্যার, জি ধন্যবাদ। আসলে আপনাদের ভালো লাগাগুলো আমার ভালো লাগবে। আসমি আক্তার, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু আপনাদেরকে যেহেতু আমরা খুব একটা সময় পাচ্ছি না, 28 তারিখ থেকে ভাইবা শুরু হবে, আমরা আগামীকাল, পরশু, তারপরের দিন টানা 3 দিন আরও ভাইবার ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি। আগামীকালকে কি বর্জনীয় ভাইবা বোর্ডে সেটি জানবো। তার আগে আজকে আপনাদের একটু জানাই নিজ দায়িত্বে কি কি বিষয় আপনাকে জানতে হবে। মানে ভাইবার নিয়ম কানুন, এই যে পোশাক পরিচ্ছদ, এগুলো তো আছে, এগুলো নিয়ে আলোচনা অনেক হবে। কিন্তু আপনি এখন এই কয়দিন, 2 দিন কি পড়বেন, আপনার কি বিষয়গুলো জানা দরকার। ব্যক্তিগত ও বিষয়ভিত্তিক জ্ঞান, যে বিষয়গুলো, যে শর্ট লিস্ট আপনাকে পড়তেই হবে, না জানলে দোষের। ভাইবা বোর্ডে আপনি বেয়াদবি করবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, পাশ করবেন। তবে নেতিবাচক প্রভাব পড়ে কয়েকটা জিনিস না জানলে। সেটি কি, সেইগুলো আমরা দেখছি। ব্যক্তিগত কিছু জ্ঞান আছে আর বিষয়ভিত্তিক কিছু জ্ঞান আছে। তো একটু লিস্ট করে নেয়, এটা নিজ দায়িত্বে আপনারা পড়বেন। প্রথমত হচ্ছে নিজ নাম, বাবা মায়ের নাম। নিজ নাম, বাবা মায়ের নাম। তাহলে নিজের নাম, নামের অর্থ। যদি আপনার নামের অর্থ জানা না থাকে, তাহলে আমার কাছে ডিকশনারি আছে, আরবি ডিকশনারি আছে। বেশ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনার নামের অর্থটা বলে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানান অথবা ইনবক্সে জানাবেন। তারপরে এটা কিন্তু ভাইবা বোর্ডের প্রথম কোশ্চেন, খুব খেয়াল করবেন। ভাইবা বোর্ডের প্রথম প্রশ্নটাই হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথম উত্তরটা আপনাকে সুন্দর করে দিতে হবে। প্রথম প্রশ্ন এরা ফার্স্ট, সবাই কি বলে বসার সাথে, কি নাম আপনার। এখন আপনি নামটা থতমতো খাবেন, খুব দুঃখজনক। নাম বলার সাথে বলবে নামের অর্থ কী, ঠিক আছে। যেমন বাবা মায়ের নামও ঠিক, বাবা মায়ের নাম, নিজের নাম। নামের অর্থ নাম সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তি, কুখ্যাত ব্যক্তি থাকলে। নামের সংশ্লিষ্ট যারা রাজাকার থাকতে পারে, ডাকাত দলের সর্দার থাকতে পারে, কিংবা বিখ্যাত গায়ক, নায়ক, গায়িকা থাকতে পারে, নৃত্যশিল্পী থাকতে পারে, সেইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন এখানে ভাইবা, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার NBR আমি ভাইবা দিয়েছিলাম। আসলে অল্প কয়টা ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি প্রথম BCS হয়ে যাওয়াতে। আমার মাস্টার্স চলছে, এদিকে BCS এরও প্রিপারেশান, মানে প্রিলিমিনারি ছিলাম এরকম। তো যাই হোক, আমাকে NBR এর প্রথম প্রশ্ন ছিল, আপনার নাম কি? বললাম মোহাম্মদ মোনাব্বেরুল হাসান। বললো যে আপনার বাবার নাম কি? বললাম ওসমান গনি। দেখেন, এইখানে আমার এইখানে এই একটা শব্দ দিয়ে আমার ভাইবাটা চলছিল। বলো ওসমান গনি এর অর্থ কি? ওসমান নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, তাকে জানেন, ইসলামের খলিফা ছিলেন। যাই হোক, এইগুলো নিয়ে আমাকে কোশ্চেন করেছিল, খুবই সেন্সিটিভ, এবং এটা না পারলে দোষের। আপনি আপনার নামটুকুর অর্থ জানেন না, এটা কেমন? এই জন্য আপনাকে নেতিবাচক প্রভাব ফেলবে, মাইনাস বা ফেল করার জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে। ফেল করার কারণ হতে পারে যে কয়টা বিষয়, তার মধ্যে এই ব্যক্তিগত বিষয়ভিত্তিক কিছু জ্ঞান, সেগুলো লিস্ট করে নিজ দায়িত্বে পড়বেন। তাহলে 1 নম্বর হচ্ছে নিজ নাম, বাবা মায়ের নাম, নামের অর্থ। 2 নম্বরটা হচ্ছে আপনাকে নিজ জেলা, মানে নিজ আছে 5টা আমার কাছে, নিজ জেলা, উপজেলা। যেহেতু প্রাইমারির পরীক্ষাটা হবে জেলা এবং উপজেলা ভিত্তিক, এই মানে নিয়োগটা, এই জন্য জেলা উপজেলা আপনাকে জানতে হবে। ওকে, তার মানে হচ্ছে নিজের জেলার কি কি জানবেন, নিজের জেলার সব, নিজের জেলার নাম কেন অর্থটা হয়েছে, নামের অর্থ কি, নামকরণ কেন হয়েছে, নিজ জেলার বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত নায়ক, গায়ক, যা আছে, বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত প্রত্নতত্ত্ব নিদর্শন, বিখ্যাত পর্যটন কেন্দ্র, বিখ্যাত হচ্ছে পত্রপত্রিকা, বিখ্যাত নদ নদী, এবার হচ্ছে ট্রেন টিকট, উপজেলা, পৌরসভা, নিজ জেলার ইউনিয়ন, গ্রাম সংখ্যা, জনসংখ্যা, আয়তন, নিজ জেলার প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। 3 নম্বরে জানবেন নিজ শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো নিজেই কিন্তু পড়তে হবে আপনাকে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও সাবজেক্ট, খুবই বেসিক জিনিস, বেসিকগুলো। আপনার সাবজেক্ট যদি হয় হচ্ছে সমাজবিজ্ঞানের জনককে,
সমাজবিজ্ঞানের বিখ্যাত ব্যক্তিত্বগুলো, আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে। নিঃশিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হলে থাকলেও হল সংশ্লিষ্ট বিষয়, হলের নাম দেখা গেল সূর্য সেন, আমাকে সূর্য সেন হল থেকে কোশ্চেন করেছিল। তার মানে আপনাকে আবাসন ওই নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সাবজেক্ট বলতে যাব যে এখান থেকে আপনাকে এই তথ্যগুলো জানতে হবে। 4 নম্বরটা নিজ, 5টা নিজ জানতে হবে আপনাকে, নিজেরই 5টা জিনিস। নিজ শখ, তার মানে কি হবি। আপনাকে বললো আপনার হবি কি, আপনি মানে কি করতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন, কেন, চমৎকার করে বলতে হবে এবং সেটা যেন পজিটিভ হয়। যে আপনার ধরেন শখ হচ্ছে যে অবসরে বই পড়া, ভালো ভালো অভ্যাস, জ্ঞানী মানুষ। তাহলে আপনি বলেন যে আমার মানে হবি হচ্ছে ঘুরে বেড়ানো, আন্দাজে ঘুরে, কোথায় ঘুরে বেড়ানো, পর্যটকের মতো হতে পারে, মানে অর্থাৎ পজিটিভ আপনাকে বলতে হবে। নিজ শখ মানে হবি আপনাকে জানতে হবে। নিজের আবেদনকৃত পদ ও পদবি, তার মানে আপনি প্রাইমারিতে আবেদন করেছেন, প্রাইমারি সহকারী শিক্ষক পদটা কি, পদের কাজ কি, এই পদের বেতন কত হতে পারে, নতুন পে স্কেলে বেতন কী হতে পারে, এখানে আপনি সন্তুষ্ট কিনা, কেন এটা চাচ্ছেন, এই পদ পদবি, এরা কারা নিয়োগ দেয়, নিয়োগকারী কর্তৃপক্ষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস নাকি মহাপরিচালক, এই সকল তথ্যগুলো, উপাত্তগুলো, এটা কিভাবে নিয়োগ হয়, আইন কানুনগুলো সব কিছু প্রতিষ্ঠান বিষয়ক আপনাকে জানতে হবে, খুব সতর্কতার সাথে আপনাকে জানতে হবে। 5, তার মানে আমি কিন্তু 5টা বলেছিলাম, এই নিজ 5টা আপনাকে জানতে হবে। আর 3টা বিষয় বলি, যেটি না জানলে দোষের বা পাপের। ভাইবে আপনাকে বললো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি, পারেন নাই, দোষ না, এটা আপনার ভুলে যেতে পারেন। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো না পারলে দোষের বা ফেল করার জন্য যথেষ্ট কারণ থাকতে পারে, সেটি আমি লিখে দিচ্ছি, অবশ্যই পড়ে যেতে হবে এগুলো। সেটি 6 নম্বরে হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা। ভাইবা বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভাষাগত দক্ষতা মানে ভাষা, বিশেষ করে আমরা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ও ইংরেজি, বাংলা ইংরেজি ক্ষেত্র বিশেষ যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হন, আরবি তাহলে আরবি ভাষা সম্পর্কে আপনার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। যেমন এই জন্য বাংলায় হচ্ছে যে বলে যে আপনি একটা গান বলেন, কবিতা বলেন, আবৃত্তি করতে দিবে, কিংবা ইংরেজিতে আপনার বলে টুয়ার্ডস হিউম্যান, ধরেন একজন মানুষ মাত্রই ভুল, মানুষ মরণশীল, এই সহজগুলো ধরবে। অথবা বলেন যে আপনি ট্রান্সলেশন করলো, বলেন তো রুগীটি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, কিংবা আমি, আপনার বাসা কোথায়, জলঢাকা, এই জলঢাকা থেকে নীলফামারী ভাইবা দিতে এসেছি, ইংরেজি করেন, মানে এই ভাষাগত দক্ষতাগুলো আপনাকে অবশ্যই রপ্ত করতে হবে। এরপরে হচ্ছে আপনার প্রতিভা, নাচ, গান, কবিতা আবৃত্তি, এরপরে হচ্ছে যে এই যে নাচ, তারপরে স্লোগান ধরে, কিন্তু জুলাই বিপ্লবের 2টা স্লোগান বলে, এরকম আপনাকে কোশ্চেন করতে পারে, তুমি কে, আমি কে, রাজাকার, এইগুলো হচ্ছে এমন যেগুলো আপনি মানে ওখানে পজিটিভগুলো উপস্থাপন করবেন, সেগুলো বলতে হবে, নাচ, গান, কবিতা, ইত্যাদি। আর সর্বশেষ আপনার হচ্ছে যে সাধারণ জ্ঞান কিছু আপনার কমন থাকতে হবে। সাধারণ জ্ঞানই ভাইবা বোর্ডে বেশি আসে। সাধারণ জ্ঞানগুলোর আপনার সবচেয়ে বেশি, যেগুলো না জানলে দোষের হবে, জাতীয় বিষয়গুলি, জাতীয় পতাকা, জাতীয় মনোগ্রাম, সঙ্গীত, যত জাতীয় আছে, এবং জাতীয় বিষয়গুলি, বিশেষ করে সংবিধান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আচ্ছা, 2 নম্বরে আপনার যেটা না থাকলেই নয়, সেটি হচ্ছে মানে সাধারণ জ্ঞানের 2টো জিনিস আপনাকে জানতে হবে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান, এখন অন্যতম আমাদের জীবনের, জাতীয় জীবনের অংশ জুলাই অভ্যুত্থান। তাহলে জুলাই অভ্যুত্থানের ইতিহাদি, প্রথম শহীদ, শেষ শহীদ, জুলাই অভ্যুত্থানে প্রথম শিশু শহীদ, বা জুলাই অভ্যুত্থানকে আপনি কিভাবে দেখেন, এগুলো কমন কোশ্চেনগুলো আপনাকে ধারণা নিতে হবে। আর 3 নম্বর সর্বশেষ আপনাকে জানতে হবে সাম্প্রতিক বাংলাদেশ ও
সাম্প্রতিক বিশ্ব, এটা আপনাকে জানতে হবে। সাম্প্রতিক বিশ্বের এই যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল নিয়ে বিভিন্ন সাম্প্রতিক এই যে নিকোলাস মাদুরোকে তুলে আনলো, আপনি এটাকে কিভাবে দেখছেন? যদিও প্রাইমারিতে এত জটিল করে না বললেও কিন্তু প্রসঙ্গক্রমে আসতে পারে। তার মানে আপনাকে এই বেসিক কয়টা জিনিস যদি না পারেন, এটা দোষের, খুব গুরুত্বপূর্ণ। তাহলে খুব নোট করেন, এই কথা নিজ দায়িত্বে পড়েন। নিজ জেলার ওয়েবসাইটে গেলে আপনি জেলা তথ্য বাতায়নগুলো তথ্য পাবেন। নিজের নাম ডিকশনারি খুঁজে দেখবেন, অথবা আমাকে ইনবক্সে নক দেন, অথবা আমাকে কমেন্টস এখনই জানান। আমি চেষ্টা করব আপনার রিপ্লাই দিতে। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নাম সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তি, নিজের জেলা, উপজেলা আপনি জেলা তথ্য বাতায়নে পাবেন সেখান থেকে। আর এই নিজ শিক্ষা প্রতিষ্ঠান, এটি আপনাকে প্রয়োজনে অনলাইন ডাউনলোড করবেন বা ওই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নেবেন। নিজস্ব এটা আপনি ঠিক করবেন। নিজের পদবি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি এর ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ ডেটাগুলো ওখানে দেওয়া আছে জানবেন। ভাষাগত দক্ষতা, বাংলা ইংরেজি, কমন কিছু ফ্রেশিডমস, কমন কিছু হচ্ছে যে এই ট্রান্সলেশন আপনাকে জেনে নিতে হবে। নাচ গান, কবিতা আবৃত্তি সবকটা প্র্যাকটিস করতে হবে এবং এই সাধারণ জ্ঞান তথ্যগুলো জানবেন। এই বেসিক জিনিস মাথায় থাকলে আপনি ভাইবার নিয়মকানুন ফলো করে চমৎকারভাবে যাবেন, আসবেন, বাস আপনি সফল হবেন, সর্বোচ্চ মার্কস পাবেন। আচ্ছা, এখন লাকি আক্তার, খুব ভালো লাগে স্যার আপনার ক্লাস। মুন্নি স্যার, মাস্ক পরা যাবে? হ্যাঁ, মাস্ক পরা যাবে, তবে মাস্ক না পরলেই বেটার হয় একটা জায়গায়, যে আপনি মাস্ক পরলে কয়েকটা খারাপ জিনিস দেখায়। যেমন মাস্ক পরলে আপনি আসলে যখন কথা বলবেন সেটি স্পষ্ট হয় না। আপনার যখন আপনার চূড়ান্ত মুখের অবয়বটা দেখা যায়, তখন আসলে আপনার কথা বলার ভঙ্গি, কথা বলা আপনাকে জাজ করার সুবিধা হয়। এবং আপনাকে ভালো করে জাজ করার অর্থ আপনাকে চাকরিটা সহজে দেওয়া যায়। লাকি আক্তার, ভালো লাগে স্যার আপনার ক্লাস, ধন্যবাদ। খুব শীঘ্রই আমরা যে সাধারণ জ্ঞান ক্লাসও শুরু করবো ভাই 4টা দিন ক্লাস নিয়ে। বিদ্যাসাগর হাওলাদার, খুব ভালো, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমরা আগামীকাল ঠিক 9টায় আবারও কিন্তু ক্লাস নিব ভাইবা বোর্ডে কি বর্জনীয়, কি করা যাবে না সেগুলো, একই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি, এবং পরের দিন আমরা জানার চেষ্টা করব যে কি প্রশ্ন হতে পারে আর এর বাইরে, যেমন আপনি কেন ভাই প্রাইমারিতে এসেছেন, এগুলো নানান তথ্য যে সেগুলো আমরা জানবো। তাহলে আপনারা যুক্ত থাকবেন। আবারও আপনাদের আগামীকাল 9:30টায় দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আপনাদের কারো কোনো জানবার থাকলে ইনবক্সও করতে পারেন। আপনাদের সাথে আবারও আগামীকাল রাত 9:30টায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ।